হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের রজত স্যার। আজকে স্ট্যাটিক জিকে পার্টের আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে তোমাদের কোন বিষয় নিয়ে আজকে ক্লাস নিতে চলেছি। দেখো, আমাদের কম্পিটিটিভ প্রতিযোগিতায় এসএসসি থেকে পিএসসি, সেটা রেল থেকে পুলিশ, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা মানে এই বিখ্যাত চিত্রকর, চিত্রসমূহ এবং শেষে বেশ কিছু লোকচিত্র মানে আঞ্চলিক চিত্র, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন চিত্রকে নিয়ে আমরা আলোচনা করব আজকে ক্লাসে। দেখো, আমাদের এই যে প্রথমে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, প্রথমে কিছু বিদেশি পেন্টার, তাদের কিছু গুরুত্বপূর্ণ পেন্টিং সেইগুলোকে নিয়ে আলোচনা করব। বিভিন্ন পেন্টিংয়ের কিছু স্পেশাল বিশেষত্ব সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমাদের ভারতীয় কিছু পেন্টার, তাদের বিভিন্ন পেন্টিং, তাদের বিশেষত্ব নিয়ে আলোচনা করব। আমরা জানি পিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ বা আদার্স পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পেন্টার, বিশেষ করে ভারতীয় পেন্টার থেকে প্রচুর কোশ্চেন আসে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় ভারতীয় পেন্টার, তার সঙ্গে আমাদের বিদেশি পেন্টার, তাদের সকলকে নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। কোন পেন্টিংয়ের কী বৈশিষ্ট্য বা কোন পেন্টিং কোন চিত্রকর এঁকেছেন, এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে কোশ্চেন আসে। এবং আজকের ক্লাসের শেষ পার্টটা আমি সাজিয়েছি ভারতের কিছু লোকচিত্র। এই লোকচিত্রটা আমাদের পিএসসি সেইভাবে কিন্তু পরীক্ষায় দেয় না, আমাদের পুলিশের পরীক্ষাও সেইভাবে আসতে দেখা যায় না। খুব ব্যতিক্রমী একটা দুটো হয়তো কোনো স্বীকৃতি পেয়েছে, তখন একটা দুটো আমাদের পটচিত্র, মুক্তসুখ এই জাতীয় জিনিস থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছে। মূলত আমাদের এসএসসির পরীক্ষায় পটচিত্র থেকে বা আমাদের ফোক পেন্টিং থেকে, লোক পেন্টিং থেকে আমাদের অনেক কোশ্চেন আসে। আমাদের প্রাইমারি টেট সেই পরীক্ষাতেও কিন্তু এই ফোক পেন্টিং থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে আর বেশি কথা এগোবো না, আমরা ক্লাস শুরু করছি। দেখো, প্রথমেই যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের লিওনার্দো দা ভিঞ্চি। এই লিওনার্দো দা ভিঞ্চি, তার বেশ কিছু ছবি থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। আমি প্রায় 8-10টা ছবিকে এখানে রাখার চেষ্টা করেছি। আরও বেশ কিছু ছবি আছে যেগুলো আমরা পরবর্তীকালে আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করব। আরও ডিটেলস পড়ার জন্য, আরও অ্যাডভান্স লেভেল পরীক্ষার জন্য মোটামুটি আমরা আজকে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, আশা করি আমাদের পশ্চিমবঙ্গ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় তোমরা এই জায়গা থেকে একটা আশানুরূপ কোশ্চেন কমন পেতে চলেছ। আচ্ছা, খুব মন দিয়ে ক্লাসটাকে দেখো। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমাদের কম্পিটিটিভ পরীক্ষার রেসপেক্টে। আদার স্টুডেন্ট এই জায়গা থেকে কিন্তু পুরো নম্বর, যেটা 1-2 নম্বর যা আসে সেটাকে ছেড়ে দেয়, কারণ এটা পড়া অনেকের ক্ষেত্রে ভালো লাগে না, বোরিং লাগে। যাই হোক, আশা করব আমার স্টুডেন্টসরা তারা এই জায়গা থেকে ফুল মার্কস নিয়ে তারা যেন একটা ভালো স্কোর করতে পারে। দেখো, আমাদের লিওনার্দো দা ভিঞ্চি, তার বিখ্যাত চলচ্চিত্র না বললেই নয়, মোনালিসা। মোনালিসা, এই মোনালিসা, এই চলচ্চিত্র, এই যে ছবিটা তিনি এঁকেছেন, এখানেতে তিনি মোনালিসা যখন দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার স্মৃতিস্বরূপ তার একটা তিনি গুরুত্বপূর্ণ ছবি তিনি যাতে করে এঁকে রাখতে পারেন, সেই জন্যই মোনালিসা ব্যক্তির তার একটা ছবি আমাদের লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছেন। আর এই মোনালিসা ছবির একটা বিশেষত্ব কি জানো তো? দেখো, এই যে মুখে কোনো রকম মানে ভুরু নেই, মানে নর্মালি আমাদের আইভ্রু যেটা থাকে, মোনালিসার কিন্তু সেটা নেই। যাই হোক, এই মোনালিসা ছবি কার আঁকা পরীক্ষায় মানে অগণিত পরীক্ষায় এসেছে। আচ্ছা, পরের কোশ্চেন, পরেরটা দেখো, আমাদের দ্য লাস্ট সাপার। এই লাস্ট সাপার কথাটার অর্থ হচ্ছে আমাদের যিশু খ্রিস্টের মানে যিশুর তার শেষ ডিনারের ছবি এইখানেতে তুলে ধরা হয়েছে।
দ্য লাস্ট সাপার। একটু ছবিগুলোকে একটু তুলে দিচ্ছি কারণ তলার দিকগুলো অনেকটাই একটু গার্ড পড়ে গেছে। দেখো দ্য লাস্ট সাপার, এই হচ্ছেন আমাদের যীশু খ্রিস্ট। এই যীশু খ্রিস্ট, এটা তার শেষ ডিনারের ছবি। তার শেষ ডিনারে তিনি ওয়াইন, রেড মিট এই জাতীয় জিনিসপত্র তিনি খাচ্ছেন এবং খেতে খেতে তার অনুরাগী, এই যারা আছেন দেখছো তারা হচ্ছে ওনার অনুরাগী, তাদের অনুরাগীর উদ্দেশ্যে তিনি বলছেন যে এই খাবারটাই আমার শেষ খাবার হতে চলেছে। এবার ভাবছেন যে তিনি হঠাৎ করে এরকম কেন বলছেন, তার কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং খুব তাড়াতাড়ি তাকে হয়তো মেরে ফেলা হবে। সত্যি তাই, তিনি এটাও বলেছিলেন আমার এই অনুরাগীদের মধ্যেই একজন তাকে হত্যা করবে। আর সেই অনুসারে আমাদের এই যে ব্যক্তি ছবিতে দেখতে পাচ্ছ টেবিলে হাত রেখে বসে আছেন, ইনি আমাদের আমাদের যীশু খ্রিস্টকে আমাদের মেরেছিলেন। দেখো ছবিতে আমাদের মাঝখানে যীশু খ্রিস্টকে অবস্থায় তার চারপাশে শিষ্যরা বসে আছেন এবং তিনি যীশু ঘোষণা করেছিলেন যে তার শিষ্যদেরই একজন পরের দিন তাকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, অর্থাৎ মেরে দেবেন। আচ্ছা, এই ছবিটা দ্য লাস্ট সাপার, খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। এবং পরের ছবি দ্য ভিট্রুভিয়ান ম্যান। ভিট্রুভিয়ান, একটু বাংলাটা সাজাতে সমস্যা হয়ে গেছে আমাদের। আমার যেখানে পিপিটিটা তৈরি করেছি সেখানে আমি ঠিকঠাক করেছিলাম, এখানে একটুখানি এলোমেলো হয়ে গেছে, এই জন্য এরকম লেখাটা মনে হচ্ছে। যাই হোক, ভিট্রুভিয়ান ম্যান এই ছবিটা কিন্তু তোমাদের কাছে খুব পপুলার, আমাদের কম্পিটিটিভ স্টুডেন্টদের কাছে এই ছবিটা পপুলার, কারণ আমাদের বাংলা এডিশনের আমাদের বিখ্যাত একটা অঙ্কের বই চঞ্চল ঘোষ, এই চঞ্চল ঘোষের অঙ্কের বইতে যার ছবি থাকে বা যে ছবিটা থাকে সেটাই হচ্ছে এই ছবিটা, দ্য ভিট্রুভিয়ান ম্যান। এই ভিট্রুভিয়ান ম্যানেতে তিনি কি প্রমাণ করতে চেয়েছেন? প্রমাণ করতে চেয়েছেন একজন ব্যক্তি তিনি যদি একটা গোলের মধ্যে থাকেন অথবা একটা স্কোয়ারের মধ্যে থাকেন তাহলে দুটো জায়গাতেই তিনি সমানভাবে ফিট হয়ে যাবেন। সেটাই বলছে। দেখো অঙ্কনটিতে একজন নগ্ন ব্যক্তিকে তার বাহু এবং পা আলাদা করে এবং একটি বৃত্ত এবং বর্গকার উভয় স্থানে খোদাই করে দুটি সুপার ইম্পোস্ট অবস্থায় চিত্রিত করা হয়েছে। মানে বলতে চাইছে যে তিনি যদি একটা স্কোয়ারে থাকেন বা একটা বৃত্তকার অবস্থানে থাকেন তার টোটাল স্ট্রাকচারটা এক জায়গাতেই কিন্তু আবদ্ধ থেকে যাবে। যাই হোক, এই হচ্ছে ভিট্রুভিয়ান ম্যান, আমাদের চঞ্চল ঘোষের ছবি। পরীক্ষা এটা থেকে কোশ্চেন আপাতত আসে না যে চঞ্চল ঘোষের ছবিতে, চঞ্চল ঘোষের বইয়েতে কার ছবি থাকে বা কি ছবিটা। যাই হোক, আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে ভিট্রুভিয়ান ম্যান কার আঁকা ছবি। আচ্ছা, এরপরে দেখো দ্য ভার্জিন অফ দ্য রক্স। এই ভার্জিন অফ দ্য রক্স এই চলচ্চিত্রটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। অনেক ক্ষেত্রে এই ছবিগুলো এতটা ক্লিয়ার হয় না, তার কারণ এগুলো অনেক ক্ষেত্রে কপিরাইট করে আমি তো নিয়ে আসি, সবসময় ভালো কোয়ালিটির ছবি আমি দিতে পারি না, কারণ এইসব ছবি ম্যাক্সিমাম আমাদের কিনতে হয়, ক্রয় করতে হয়। আর এইসব ছবিগুলো যখন এগুলো সেল হয়, মানে অরিজিনাল কপি যখন সেল হয় সেই কপির দাম মানে কয়েক লক্ষ কোটি এরকম সব দাম। যাই হোক, তারই কিছু স্যাম্পল কপি সেইগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট, অমুক তুসুক এইসব এতেও কিন্তু দেখতে পাওয়া যায়, বিভিন্ন বড় বড় মিউজিয়ামে এই সমস্ত ছবিগুলোকে রাখা থাকে। আচ্ছা, সেরকম আমাদের হেরোডের গণহত্যা থেকে আমাদের মিশরে পালিয়ে যাওয়ার সময় পবিত্র সেন্ট জন ব্যাপটিস্টের সঙ্গে দেখা করে। মানে একটা পরিবার সেই সময় আমাদের যেখানে মিশরে যে গণহত্যা ঘটেছিল সেই গণহত্যা থেকে পালিয়ে যাওয়ার পরে একটা পরিবার আমাদের ব্যাপটিস্ট সেন্ট জনের সঙ্গে যখন দেখা করে সেই ছবিটাই আঁকা আছে আমাদের দ্য ভার্জিন অফ দ্য রক্স এই জায়গাতে। আচ্ছা, এরপরে দ্য হেড অফ এ ওম্যান, একটা মহিলার মাথা এই ছবিতে আঁকা হয়েছে। খুব বেশি ইনফরমেশন নেই, দেখেই বুঝতে পারছো একটা মহিলার মাথা। আচ্ছা, এরপরে দেখো লেডি উইথ অ্যান অ্যামিন। লেডি উইথ অ্যান এমিন, এই অ্যামিন একটা পশু। এই পশু মানে একজন মহিলা একটা পশুকে কোলে নিয়ে আছেন, সেই ছবি আমাদের লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি। ছবিগুলো সবই কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি। আচ্ছা, পরের পেজে চলে যাব।
আচ্ছা দেখো, দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট, মানে এই যে ছবিটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই ছবিতে লিওনার্দো দা ভিঞ্চির শেষ চিত্রকর্ম। পরীক্ষায়, এসএসসির পরীক্ষায় অলরেডি কোশ্চেন এসেছে যে লিওনার্দো দা ভিঞ্চির তার শেষ চিত্রকর্ম কি, দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট। আচ্ছা, এই কাজে তিনি পবিত্র পরিবারের 3 প্রজন্মকে চিত্রিত করার জন্য তিনি বিশেষ কাজ করেছেন। মানে একটা পরিবারের 3টে বংশ, এইটা হচ্ছে গ্র্যান্ডমাদার, এটা মাদার, এটা চাইল্ড, 3টে প্রজন্মের ছবি কিন্তু এই ছবিতে তিনি আঁকার চেষ্টা করেছেন। আচ্ছা, এবার হচ্ছে জিনেভারা দে ভেঞ্চি, দ্য জিনেভারা দে ভেঞ্চি, এই ছবিটা একটা মহিলার ছবি, এটাও লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছেন। এবং লিওনার্দো দা ভিঞ্চির আর একটা গুরুত্বপূর্ণ ছবি সেলফ পোর্ট্রেট, তিনি তার নিজের ছবি আঁকতে চেয়েছেন। এই ছবিটা তিনি একটা লাল পেন্সিল দিয়ে তিনি এঁকেছেন এবং এই ছবিটাতে তিনি একটু নিজেকে বয়স্ক দেখানোর চেষ্টা করেছেন। এবং দেখতে পাচ্ছ লিওনার্দো দা ভিঞ্চির যে ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে গালগুলো কুঁচকে গেছে এবং জীর্ণকাল চুল, এই রকম একটা ছবি তিনি আঁকতে চেয়েছেন। এই ছবিটা লিওনার্দো দা ভিঞ্চির তার সকল ছবির মধ্যে সব থেকে বিতর্কিত ছবি। কেন না, এই ছবিটায় তিনি যেটা আঁকতে চেয়েছেন আদতে লিওনার্দো দা ভিঞ্চি এই রকম দেখতে নয়, মানে এটা মানে মানুষজন মানতে চাইছে না যে এইটা তারই আঁকা ছবি। যাই হোক, সব জিনিসেই একটা বিতর্ক থাকে, এটাও তার একটা বিতর্কিত ছবি। আচ্ছা, এরপরে দেখো লিওনার্দো দা ভিঞ্চির আরও 2টো গুরুত্বপূর্ণ ছবি, দ্য ব্যাপটিজম অফ ক্রিস্ট, মানে যীশুখ্রিস্ট তার যে ব্যাপটিজম হচ্ছে, মানে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছেন, তার ছবি আমাদের দ্য ব্যাপটিজম অফ দ্য ক্রিস্ট। তারপরে পরের ছবি স্যালভেটর মুন্ডি। এই স্যালভেটর মুন্ডি কী জিনিস দেখো, পেন্টিংতে যীশুখ্রিস্ট একটি নৈরাচিক নীল রেনেসা পোশাকে চিহ্নিত করা হয়েছে, মানে যীশুখ্রিস্টকে একটা নীল পোশাকে এখানে চিহ্নিত করা হয়েছে, যার হাত দিয়ে কুরুশের চিহ্ন তৈরি করেছে এবং যখন তার বাম হাতে একটি স্বচ্ছ প্রতিষ্ঠিত ফটিক কক্ষ ধারণ করেছে, মানে এই একটা গোলাকার একটা বৃত্তাকার একটা জিনিস তার হাতে ধারণ করেছে। তিনি এটা কি ইঙ্গিত দেন, স্যালভেটর মুন্ডি এটা দিয়ে ইঙ্গিত দেন যে আকাশীয় গোলক প্রতিনিধিত্ব করে, মানে তার এই ছবিটা আকাশীয় গোলকের প্রতিনিধিত্ব করে। তার হাতে যে বল আছে সেই বলটা একটা ফটিক, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা বল, সেটা আমাদের আকাশীয় গোলক মানে ভূগোলক এইটাকে ডিনোট করছে। আচ্ছা, পরের পেজে চলে গেলাম। দেখো আমাদের পাবলো পিকাসো একজন বিখ্যাত একজন ব্যক্তি, তার বেশ কিছু ছবি, সেইগুলোকে আমি দেওয়ার চেষ্টা করেছি। প্রথম ছবিটা দ্য ওল্ড গিটারিস্ট, একজন বয়স্ক ব্যক্তি, তিনি গিটার বাজাচ্ছেন, দ্য ওল্ড গিটারিস্ট। পাবলো পিকাসোর পরের ছবি লাভি। এই লাভি ছবিটা কি না, এইখানে তিনি একটা পুরুষ, একটা নগ্ন মহিলা আছেন এবং আরও বেশ কিছু ছবি এই ছবিটাতে উল্লেখ করা আছে। ছবিটা হচ্ছে লাভি একসঙ্গে কতটা, লা একটা ভি একটা। আচ্ছা, এবার হচ্ছে গুয়ের্নিকা, সব থেকে গুরুত্বপূর্ণ ছবি এবং অগণিত পরীক্ষা এসেছে এই গুয়ের্নিকা ছবি। এই গুয়ের্নিকা ছবিতে তিনি কিছু জিনিস আঁকতে চেয়েছেন, যেটার অর্থ আমিও খুব একটা ডিটেলসে জানা হয় না। আচ্ছা, তারপরে তারও আরও কিছু গুরুত্বপূর্ণ মুভি, 3 মিউজিশিয়ান, মানে 3জন ব্যক্তি মিউজিশিয়ান তারা একত্রে আছে। আমাদের 3 ড্যান্সার, তার আরও গুরুত্বপূর্ণ ছবি, 3জন ড্যান্সার। হেয়ার অ্যান্ড ইয়েলো হেডস, মানে মাথা এবং তার হলুদ রঙের হেডস, সেটা মানে চুল এবং তার হলুদ রঙের মাথা, এটার একটা ছবি এঁকেছেন। তার আরও কিছু গুরুত্বপূর্ণ ছবি, রোজ পিরামিড, ব্লু পিরামিড। আচ্ছা, মানে পিরামিড মানে তোমরা জানো মিশরের পিরামিড, সেই রোজ পিরামিড মানে গোলাপের পিরামিড এবং তার সঙ্গে ব্লু পিরামিড। এবং লাস্ট তার ছবি দ্য স্প্যানিশ আর্মাডা, স্প্যানিশ দস্যু, সেই স্প্যানিশ আর্মাডার ছবিও তিনি তার চিত্রতে এঁকেছেন। আচ্ছা, এর পরের চলচ্চিত্র তোমরা দেখতে পাচ্ছ আমাদের সার্জিও রাফায়েলের চলচ্চিত্র, একজন বিশ্ববিখ্যাত একজন পেন্টার, তার গুরুত্বপূর্ণ ছবি ম্যারেজ অফ দ্য ভার্জিন, একজন ভার্জিন মহিলার তার বিয়ের ছবি এই তার প্রথম চলচ্চিত্রতে উল্লেখ করা আছে।
তারপরে দ্য স্কুল অফ এথেন্স, এথেন্সের একটা স্কুলে যে নিত্য কাজকর্ম যে হচ্ছে সেই স্কুলের এথেন্সের একটা ছবি তিনি এইখানে আঁকার চেষ্টা করেছেন। দ্য ফার্নালিনা, একজন নগ্ন মহিলা তিনি বসে আছেন এবং তার ছবি তিনি এঁকেছেন। আচ্ছা, এরপরে ভিনসেন্ট ভ্যান গগ। এই ভিনসেন্ট ভ্যান গগ ইনি একজন বিখ্যাত চিত্রকর। তার সব থেকে গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে লাস্টে করা আছে দ্য স্টারি নাইট, মানে তারা খচিত আকাশ, মানে এটাতে তিনি এটা আকাশের ছবি আঁকতে চেয়েছেন যেখানে চারিদিকে তারাতে ভর্তি, এইরকম একটা ছবি তিনি এঁকেছেন দ্য স্টারি নাইট। তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ছবি দ্য পটাটো ইটার, ছবিতে দেখতে পাচ্ছ এরা সব আলু খাচ্ছে, পটাটো ইটার। আর তার প্রথম ছবিটা দেখতে পাচ্ছ এখানে সানফ্লাওয়ার, এখানে তিনি একটা সূর্যমুখী ফুলের ছবি আঁকতে চেয়েছেন। এইবার তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এই ছবিগুলো কি এমন ছবি, এই ছবি তো আমি এর থেকে ভালো আঁকতে পারবো, তাই তো? এবার এরা এই যে ছবিগুলো সম্প্রতি বিক্রি হচ্ছে, লাস্ট 2023 সালে সম্ভবত বিক্রি হয়েছে দ্য স্টারি নাইট। এই স্টারি নাইট চলো এই ছবিটা তার অরিজিনাল কপি বিক্রি হয়েছে কয়েক লক্ষ কোটি টাকায়। এত দাম কেন এই ছবিগুলোর? আসল ব্যাপারটা কি জানো তো, এই যে আমাদের চোখ, আমাদের চোখে এই ছবিগুলো মনে হচ্ছে একটা সাধারণ ছবি, কিন্তু যারা আর্টিস্ট বা যারা এগুলো বোঝে তাদের চোখে এইগুলো একটা অসাধারণ ছবি। আমরাও বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ছবি আঁকে দেখেছি, সেই ছবিগুলো আমাদের চোখে মনে হয় এ কী ছবি আঁকছে উল্টোপাল্টা, তাই তো? বিভিন্ন মিম বেরোচ্ছে, কিন্তু আদতে এই ছবিগুলো হয়তো সেই রকম ছবি নয়, আমাদের চোখে এগুলো খারাপ লাগছে, কিন্তু হয়তো যারা সেই মানের আর্টিস্ট বা সেই মানের চোখ যাদের আছে তাদের কাছে এই ছবিগুলো খুবই গুরুত্বপূর্ণ ছবি। এনার তিনটে ছবিও আমার সেরকমই মনে হয় যে এটা তো আমাদের চোখে হয়তো মনে হচ্ছে এটা সাধারণ ছবি, কিন্তু আদতে সেটা কিন্তু নয়। আচ্ছা, পরের চরিত্রে চলে গেলাম। আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো একজন বিখ্যাত পেন্টার। তার যে ছবি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডেভিড, ডেভিড হচ্ছে তার একটা ছবি, একটা উলঙ্গ পুরুষের ছবি তিনি এঁকেছেন। আচ্ছা, তারপরে তিনি এঁকেছেন কি দ্য লাস্ট জাজমেন্ট, শেষ বিচার। এই শেষ বিচারের ছবি তিনি এঁকেছেন। তারপরে দ্য ডেথ অফ লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির খুব বড় একজন শিষ্য ছিলেন এই মাইকেল অ্যাঞ্জেলো। এই মাইকেল অ্যাঞ্জেলো তার লিওনার্দো দা ভিঞ্চির যখন মৃত্যুশয্যায় এবং মারা গেছেন তার সেই সময়কার একটা ছবি দ্য ডেথ অফ লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি মারা গেছেন এবং তার আত্মীয় স্বজনরা তাকে ঘিরে আছে, এরকম একটা ছবি আমাদের মাইকেল অ্যাঞ্জেলো এঁকেছেন। দেখো এরপরে কিছু ভারতীয় কিছু বিখ্যাত চিত্রকর, তাদের ছবি না আঁকলেই নয় বা তাদের ছবি না দিলেই নয়। আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এই ভারতীয় চিত্রকরদের ছবি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পিএসসি আরও বেশি করে ভারতীয় চিত্রকরদের ছবিকে বেশি ফোকাস করে। এইখানে সেরকম কিছু ছবি আমি কালেক্ট করে তোমাদের জন্য রেডি করেছি। এই যে পিডিএফটা রেডি করতে আমার একটা ভালো সময় লেগেছে, অনেক ছবি, অনেক তার কি জীবনী বা তাদের কি ছবি বা ছবি সম্বন্ধে বিভিন্ন আলোচনা, সেই আলোচনাগুলো নিয়ে এই পিডিএফটাকে কিন্তু তোমাদের জন্য বানিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্য, যাতে করে তোমরা এই বিষয়টাতে ইন্টারেস্ট পাও এবং ক্লাসটা একটু মডার্নাইজড হয়, একটু আধুনিক হয়। আর কিছু নয়, আমরা যে কোনো জিনিস দেখবে যদি এটা আমি কানে শুনি সেটা যতটা মনে থাকবে তার থেকেও কিন্তু বেশি মনে থাকবে কি জানো, যদি ছবি দেখি। দেখো একটা পড়া কেউ বইয়ে পড়ছে, এইসব জিনিস তো সবই বইয়ে আছে, কোনো না কোনো বইয়ে আছে। 5টা 6টা বই কেনো, 5টা 6টা বই কিনে তুমি এরকম নোট তৈরি করতে পারবে, নিজেই তৈরি করতে পারবে। তাহলে আমার ক্লাসের কি প্রয়োজন? দেখো তুমি পড়ে যতটা না মনে রাখতে পারবে তার থেকে বেশি মনে রাখতে পারবে শুনে। তার মানে আমি যে ক্লাসটা করাচ্ছি, আমি যে ক্লাসের কথাগুলো বলছি, এই কথাগুলো যদি তুমি শোনো তাহলে তোমার মনে থাকবে। এইবার যদি আমি এরকমভাবে ক্লাসটা করাই, সেখানে বিভিন্ন ব্যক্তিদের নাম দিলাম, সেখানে শুধুমাত্র তাদের ছবিগুলো দিয়ে দিলাম, তাদের ছবির নামগুলো দিলাম, এই ছবিগুলো কিছু দিলাম না, তাহলে তোমাদের কি মনে হবে? মনে হবে যে এটা একটা মানে শুধুমাত্র শুনছি। আমি চেষ্টা করি যে শুধুমাত্র অডিও নয়,
অডিও ভিজুয়াল, এই মানে দেখবো এবং শুনবো, এই মানসিকতা নিয়ে বা এই রকম জিনিস তোমাদেরকে আমি সাপ্লাই করব, যাতে করে তোমাদের আরও বেশি মনে রাখতে পারো। কারণ আমাদের কম্পিটিশন আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে আজকে 1 লাখ ছেলে 10 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, চাকরি পাচ্ছে 100 জন 500 জন 1000 জন 10,000 জন। রেশিওটা মারাত্মক। সেটা অনেক সময় 1000:1 বা অনেক সময় 10,000:1 রেশিওতেও মানুষজন চাকরি পাচ্ছে। তার মানে তোমাকে ওই যে 1000 জনের মধ্যে একজন হতে হবে, তার জন্য তোমাকে অন্য স্টুডেন্টদের থেকে কিছু এক্সট্রা ভাবতে হবে, এক্সট্রা করতে হবে। সেই এক্সট্রাটাই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছো। এবং আমার ক্লাসগুলোকে যদি তুমি ফলো করতে পারো রেগুলার ওয়াইজ, তাহলে তোমরা কিন্তু আজকে একটা জায়গাতে পৌঁছবে। এইটুকু কথা আমি দিচ্ছি। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে ক্লাসে, অফলাইন ক্লাসের এগুলো কিন্তু আলোচনা করবে এবং স্যারকেও বলবে, স্যারের সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দেবে। এটা তো আর কোনো লাইভ ক্লাস নয় যে আমি ডাইরেক্টলি তোমাদের কোশ্চেনে উত্তর দিতে পারবো। এগুলো সবই রেকর্ডেড হিসাবে থাকবে। এগুলোর উত্তর তোমাকে আমাকেই দিতে হবে পরবর্তীকালে, পরবর্তী সময়। আচ্ছা দেখো, রবি বর্মার তার বিখ্যাত ছবি কৃষ্ণের সাথে যশোদা এবং কৃষ্ণ দুজনে, এই ছবিটা এখানে আছেন, কৃষ্ণের ছবি। আচ্ছা, এরপরে মাদার অ্যান্ড চাইল্ড, একজন মা তার চাইল্ডকে নিয়ে আছেন। আচ্ছা, তারপরে গ্যালাক্সি অফ মিউজিশিয়ান, এখানে অনেকজন মিউজিশিয়ান যারা মিউজিকের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত, তাদেরকে নিয়ে গ্যালাক্সি অফ মিউজিশিয়ান, মানে অনেকগুলো মিউজিশিয়ানকে নিয়ে এই ছবিটাকে তিনি এঁকেছেন। এখানে শুধুমাত্র একটা জাতি একটা ধর্ম নয়, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে। আমাদের শিখ আছে, কিছু অ্যাংলো ইন্ডিয়ান আছে, কিছু আমাদের মুসলিম মহিলা আছে। এই যে মহিলা দেখতে পাচ্ছ, এটা মুসলিম মহিলা। তার মানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মহিলাকে নিয়ে একটা গ্যালাক্সি তৈরি করেছেন, গ্যালাক্সি অফ মিউজিশিয়ান। সেই ছবিটা এঁকেছেন কে? রবি বর্মা। তারপরে দেখো, রবি বর্মার আরও দুটো বিখ্যাত ছবি। প্রথম ছবিটা দ্য মিল্কমেইড। এই মিল্কমেইড ছবিটা একটা সাধারণ নারীর ছবি। একজন মহিলা একটা সাধারণ শাড়ি পরে তিনি আছেন এবং সেই ছবিটা দ্য মিল্কমেইড নামে পরিচিত। আচ্ছা, এরপরেরটা দেখো, ওই দিকের যে ছবিটা, ওই ছবিটা হচ্ছে দময়ন্তী। এই দময়ন্তী এটা আমাদের মহাভারতের একটা দৃশ্যের একটা ছবি। সেই দৃশ্যতে আমাদের এই দময়ন্তী, তাকে একজন আয়না দেখানোর চেষ্টা করছে এবং এই দময়ন্তী তার যে রাজা, সেই রাজার জন্য তিনি ভাবছেন, এইরকম একটা ছবি এই দময়ন্তী এঁকেছিলেন আমাদের রবি বর্মা। এই দময়ন্তী কে? দেখো লিখে দিয়েছি, দময়ন্তী বীরবদের রাজা ভীমের কন্যা। খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখনো পর্যন্ত আমাদের পিএসসি বলো, এসএসসি বলো, এই ছবিগুলোর বিশেষত্ব নিয়ে পরীক্ষায় কোশ্চেন দেয়নি। তবে এই বিশেষত্ব খুব তাড়াতাড়ি তোমাদের দিতে পারে। আমি এমন ক্লাস করাই যে ক্লাসটা ভবিষ্যতে কোশ্চেন আসতে পারে। দেখো, কোশ্চেনের প্যাটার্ন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আজকে যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, কালকে সে প্যাটার্নে হবে না, পরের বছর সে প্যাটার্নে হবে না। আমি মানে ওরা কি ভাবতে পারে, ওরা কি প্যাটার্নে কোশ্চেন করতে পারে, সেইগুলোকে আমি ভেবে সেই রকমভাবে আমি ক্লাস করানোর চেষ্টা করি, যাতে করে আমার স্টুডেন্টরা ওই 1000 জনের মধ্যে একজন হতে পারবে। তুমিও পারবে 1000 জনের মধ্যে একজন হতে। আর একজন না হতে পারলে চাকরি কিন্তু কোনোদিন পাবে না, এটুকু গ্যারেন্টি দিচ্ছে। দেখো, শকুন্তলা, তার আর একটা চলচ্চিত্র শকুন্তলা। এই ছবিতে কি দেখানো হয়েছে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, শকুন্তলার ছবি। শকুন্তলা তার সব অনুগামীদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, পায়ে একটা কাঁটা ফুটেছে, সেই কাঁটাটা তুলে ফেলার চেষ্টা করছেন। সঙ্গে একজন ভদ্রলোক আছেন, তিনি একটা বেতের লাঠি নিয়ে তিনি সামনাসামনি যাচ্ছেন। এইটাই হচ্ছে শকুন্তলা। পরের ছবিটা দেখতে পাচ্ছ, হামসা দময়ন্তী। এটা দময়ন্তীরই আরেকটা ছবি, যেটা হামসা দময়ন্তী। এটা আমাদের সংস্কৃত মহাকাব্য নলা এবং দময়ন্তী থেকে, এই দময়ন্তী এবং রাজা নলের গল্প
এখানে আলোচনা করা হয়েছে এবং সেইটাই দময়ন্তী রাজা নলের ব্যাপারে চিন্তা করছেন সেই ছবিটা এইখানে আঁকা হয়েছে আমাদের রবি বর্মা দ্বারা। এই ছবিগুলো কিন্তু রবি বর্মার ছবি। আচ্ছা, পরের চলচ্চিত্র দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বিখ্যাত কবি সাহিত্যিক নয়, তিনি একজন বিখ্যাত আর্টিস্টও। তার অঙ্কনও আমাদের বিশ্বব্যাপী তাকে একটা আলাদা খেতাব দিয়েছে। দেখো তার কি অঙ্কন, দেখো তার প্রধান অধ্যায়ন বলে একটা অঙ্কন, যেটা একটা জ্যামিতিক অঙ্কন। এখানে জ্যামিতির বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই অঙ্কনটা আঁকা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রধান অধ্যায়ন ছবিটার নাম। পরের ছবি, একটি মহিলার মুখ তিনি আঁকার চেষ্টা করেছেন। দেখো একটি মহিলার মুখ আঁকার চেষ্টা করেছেন। এরপরে দেখো একটা পাখি আঁকার চেষ্টা করেছেন, বার্ড ফ্যান্টাস্টিক। এটি সম্ভাব্য প্রাণী যে অকারণে তার অস্তিত্বের সম্ভাবনা মিস করছিল, মানে এর অস্তিত্ব নিয়ে তার একটা ডাউট ছিল, এবং এমন একটা পাখি তিনি কেবল আমাদের স্বপ্নে টক করতে পারে। তার মানে এই রকম পাখি যারা আমাদের স্বপ্নে আসতে পারে, তার অস্তিত্ব নেই, এই রকম একটা পাখির ছবি বার্ড ফ্যান্টাস্টিক, এই ছবিটা তিনি এঁকেছিলেন। দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা পাখির ছবি আঁকা হয়েছে। কাছ থেকে খুব একটা ভালো দেখতে পাবেন, একটু দূর থেকে যদি ছবিটাকে দেখো মনে হবে না সত্যি একটা পাখির ছবি এখানে আঁকা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো যামিনী রায়। যামিনী রায় একজন বিখ্যাত পেন্টার। এর পেন্টিংয়ের ছবি অনেক অনেক পরীক্ষা এসেছে। তার সব থেকে গুরুত্বপূর্ণ পেন্টিং থ্রি পূজারিণী, মানে তিনজন পূজারিণী। এই তিনজন পূজারিণী প্রার্থনা করছেন, সেই ছবিটা এইখানে আঁকা হয়েছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার হচ্ছে ঘোড়া এবং রাইডার। একজন রাজা ঘোড়া চালাচ্ছেন, সেই ছবি ঘোড়া এবং রাইডার। আচ্ছা, এরপরে বিড়াল এবং লবস্টার। এই লবস্টার অনেকে এটাকে গলদা চিংড়ি বলে, কিন্তু লবস্টার আদতে গলদা চিংড়ি নয়, এটা চিংড়িরই একটা প্রজাতি, যেটা খুব আয়তনে অনেকটা বড় হয়, অনেক বড়। ওইগুলো দামও অনেক, 1000-1200 টাকা করে কিলো দীঘা টিঘাতে পাওয়া যায়, আমি দেখেছি। আমাদের এইসব বাজারে সেইভাবে লবস্টার দেখতে পাওয়া যায় না। আর এই লবস্টারে প্রচুর শাঁস থাকে, মানে চিংড়ি মাছের যেমন, মানে গলদা চিংড়িতে যেমন মাথাটা থাকে বড় আর শাঁসটা তেমন ছোট, এই লবস্টার অনেকটা বড় হয়, অনেক বেশি শাঁস টাস থাকে। খেতে শুনেছি ভালো, আমি জীবনে খাইনি এখনো পর্যন্ত, সেই সৌভাগ্য হয়নি। সেটা একটা বিড়াল এই লবস্টার নিয়ে যাচ্ছে, কত বড় সৌভাগ্য ভাবো, বিড়ালটা লবস্টার নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ছবি আমাদের আরও কিছু তার ছবি আছে। আমাদের গণেশ জননী, যামিনী রায়ের ছবি গণেশ জননী। এখানে গণেশ এবং তার মাতা, এই দুটো ছবি এখানে আঁকা হয়েছে। তারপরে গোপিনী একটা মহিলা, তার ছবি আঁকা হয়েছে গোপিনী। কৃষ্ণ এবং তার সঙ্গে বলরাম, এই দুটো ছবি আঁকা হয়েছে আমাদের যামিনী রায়ের তরফ থেকে। আচ্ছা, এরপরে অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা দেখেছি, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নেই অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগনা রবীন্দ্রনাথ ঠাকুরের দিদির ছেলে হচ্ছে এই অবনীন্দ্রনাথ ঠাকুর। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি দেখো। মৃত্যুশয্যায় শাহজাহান, ছবিতে দেখতে পাচ্ছ শাহজাহান তার মৃত্যুশয্যায় শুয়ে আছে, এবং তার সঙ্গে আছে তার মেয়ে। তার মৃত্যুশয্যায় বা তার মৃত্যুর সময় দীর্ঘদিনের সাথী ছিল হচ্ছে তার মেয়ে, কারণ তার যে সন্তান দারা, সুরা, মুরা, ঔরঙ্গজেব, এই দারা তার বড় ছেলে, এবং দারার সঙ্গে ঔরঙ্গজেবের মানে সিংহাসন দখল নিয়ে একটা লড়াই চলে। আর সেই অবস্থায় এই ঔরঙ্গজেব তাকে দেখাশোনা করত তার মেয়ে, এবং তার ঔরঙ্গজেবের যে দারা যখন পরাজিত হয় ঔরঙ্গজেবের কাছে, এবং ঔরঙ্গজেব শাহজাহানকে মৃত্যুশয্যায় তার বোনকে দায়িত্ব দিয়েছিল যাতে করে আমাদের শাহজাহানকে দেখা, এবং শাহজাহানকে দেখার জন্য বিশাল তিনি একটা খরচ করেছিলেন এবং বিশাল ব্যক্তিদের নিয়োগ করেছিলেন যাতে করে তার মৃত্যুটা যাতে করে মানে ভালোভাবে হয়, বা মৃত্যুতে তার কষ্ট না হয়, তাকে সাহায্য করার জন্য অনেক ব্যক্তি ছিল। তিনি অনেক দিন পর্যন্ত এই অবস্থায় এরকম শয্যাশায়ী অবস্থায় বেঁচেছিলেন, এবং সেই শয্যাশায়ী অবস্থার একটা ছবি এঁকেছিল আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে হচ্ছে
একটু ছবিগুলো এদিক ওদিক হয়ে গেছে, দাঁড়াও একটুখানি 1 মিনিট। আচ্ছা, এরপরের ছবি দেখো, আমাদের বুদ্ধের বিজয়। বুদ্ধের বিজয় তার একটি ছবি, আমাদের গৌতম বুদ্ধ তার নিয়ে এই ছবিটা এখানে তিনি এঁকেছেন। এখানে ছবিটা আমি দিতে পারিনি, খুব একটা খুঁজে পাইনি ছবিটা। আচ্ছা, এরপরে দেখো ভারত মাতা। অবনীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে পপুলার চলচ্চিত্র হচ্ছে এই ভারত মাতার ছবি। এই ভারত মাতা, এই ছবিটা দেখতে পাচ্ছ ছবিতে, এখানে ভারত মাতা তার 4টে হাত এবং 4টে হাতে কিছু সামগ্রী নিয়ে তিনি আছেন। মানে এই ভারত মাতারই অ্যাকচুয়ালি আমরা পুজো করি, যেটা আমাদের স্বাধীনতা দিবস, যে স্বাধীনতা দিবস আমাদের ভারত মাতার আমরা পুজো করি, সেই ভারত মাতা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা। হচ্ছে বুদ্ধ এবং সুজাতা। বুদ্ধ তার একজন অনুগামী হচ্ছে সুজাতা। সুজাতা বুদ্ধকে পায়েস খাইয়েছিল, সেই জাতীয় একটা ছবি আমাদের তিনি আঁকার চেষ্টা করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তারপরের ছবি দেখো। আচ্ছা, তারপরের ব্যক্তি নন্দলাল বসু। নন্দলাল বসু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। নন্দলাল বসুর এই যে প্রথম সতীটা হচ্ছে সতী, এটা সতী। এছাড়া অন্নপূর্ণা যাদবপুর ইউনিভার্সিটির লোগো তৈরি করেছিলেন, তিনি সংবিধানের নকশা তৈরি করেছিলেন। এই যে সংবিধানের চারদিকে এরকম এরকম নকশা করা আছে, ওটা সংবিধান বইটা, সেই নকশা আমাদের এই নন্দলাল বসুর ছবি। আচ্ছা, এরপরে দেখো আমাদের বাপুজি। নন্দলাল বসুর আরও বিখ্যাত কিছু ছবি হচ্ছে আমাদের বাপুজি। বাপুজি মানে মহাত্মা গান্ধী, ছবিতে দেখতে পাচ্ছ বাপুজি। গান্ধী ডান্ডি মার্চের সময়, ডান্ডি অভিযানের সময় এই ছবিটা তিনি এঁকেছিলেন। মানে এই সময় নয়, মানে তার একটা অনুকরণে, ডান্ডি অনুকরণে তিনি ছবিটা এঁকেছিলেন। যখন আমাদের ভারতবর্ষ, আমাদের জাতীয় কংগ্রেস যখন ঠিক করে যে তারা আইন অমান্য আন্দোলনের দিকে যাবে, সেই আইন অমান্য আন্দোলনের দায়িত্ব তুলে দেওয়া হয় মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধী অনেক চিন্তাভাবনা করে ভাবে যে এমন একটা জিনিসের আইন ভঙ্গ করতে হবে যে জিনিসটা মানুষজন বেশি নির্ভরশীল, বা যে জিনিসটার ওপর মানুষ বেশি নির্ভরশীল। এইরকম একটা জিনিস আমাদের মহাত্মা গান্ধী ঠিক করে, যেটা হচ্ছে লবণ। কারণ লবণ প্রতিটা মানুষের প্রয়োজন, এবং এই লবণের ওপর ভারত সরকার একটা মোটা টাকা ট্যাক্স জারি করেছে। কীরকম ট্যাক্স? আজকে বর্তমানে লবণের ওপর জিএসটি 5%। ইংরেজ সরকার লবণের ওপর জিএসটি ইনক্লুড করেছিল 65%। গোটা ইংরেজ সরকারের যত টাকা রেভিনিউ আসে, মানে যত টাকা ইনকাম, সেই ইনকামের 15% আসতো লবণ থেকে। লবণ ভারতীয়রা তৈরি করতে পারতো না, লবণ সবসময় ইংল্যান্ড থেকে আসতো, এবং সেই লবণই আমাদেরকে কিনতে হতো। গান্ধীজি ঠিক করলো এই লবণ তৈরিটা আমি করব। আমাদের লবণ তো সমুদ্রের জল থেকে হয়, সেটা তৈরি করার মধ্যে আর কি এমন কৃতিত্ব আছে? লবণ আমি তৈরি করব, আমি লবণ আইনটা ভঙ্গ করব ইংরেজদেরকে আইন অমান্য আন্দোলন শুরু করার জন্য। আর সেই লবণ আইন ভঙ্গ করার জন্য তিনি সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে রওনা দেন। 200 কিলোমিটার রাস্তা এই ডান্ডির উদ্দেশ্যে তিনি এবং তার অনুগামীরা রওনা দেন। আর সেই ডান্ডির উদ্দেশ্যে যখন তিনি রওনা দিচ্ছিলেন, তিনি সাদা ধুতি পরেছিলেন, এবং তার অনুরাগীরাও সবাই সাদা পোশাক পরে যাচ্ছিল। এবং সেই যে ডান্ডির উদ্দেশ্যে তিনি যে একটা দীর্ঘ পথ অতিক্রম করছিলেন হেঁটে হেঁটে, তার ছবিটাই আমাদের এইখানে আঁকা হয়েছে, দেখতে পেয়েছো? আচ্ছা, তারপরে রাখাল ছেলে, জাতুগৃহ, এই জাতীয় ছবিও কিন্তু আমাদের আঁকা হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে লোকচিত্র। ছবিতে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা উঠে গেছে, এটা হচ্ছে লোকচিত্র। এতক্ষণ যেগুলো বললাম বিভিন্ন বিখ্যাত পেন্টারদের পেন্টিং, এইবারে আমরা আলোচনা করব বিভিন্ন লোকচিত্র। লোক কথার অর্থ গ্রাম বা ছোট একটা জায়গা। সেই বিভিন্ন ভারতবর্ষের আঞ্চলিক বিভিন্ন ঐতিহ্য বা বিভিন্ন চিত্রকলা, সেইগুলোকে নিয়েই এবারে আমি কিছু আলোচনা করব। দেখো আমাদের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত কিছু লোকচিত্র, শ্রীকালহস্তি, কলমকারি,
মানে এটা কলমকারি, কলমকারিকে ওরা সিকালহস্তি কলমকারি বলছে, কলমকারি শাড়ি তোমরা দেখেছো শুনেছো, সেই কলমকারি পেন্টিং, আমাদের লেপাক্ষী পেন্টিং, এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশে বিখ্যাত পেন্টিং। বিহারের মধুবনী পেন্টিং, এটাকে মিথিলা পেন্টিংও বলা হয়। আচ্ছা, ছত্তিশগড় যোগীমারা গুহাচিত্র, গধনা, পেটা লোহা এবং লোহা শিল্প, কারণ ছত্তিশগড় লোহার জন্য বিখ্যাত, সেখানে লোহার কিছু শিল্প, লোহার কিছু পেন্টিং সেখানে করা হয়ে থাকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পেন্টিং কালীঘাট পেন্টিং, পাটোয়া চিত্র, এই পাটোয়া চিত্র পশ্চিমবঙ্গ, ওড়িশা এই জাতীয় জায়গায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, উত্তরপ্রদেশের বিখ্যাত কিছু চিত্র, আমাদের মিনিয়েচার আর্ট, এটা উত্তরপ্রদেশের। চিকনকারি পেন্টিং, চিকনকারি শাড়ি তোমরা নাম শুনেছো, সেই চিকনকারি শাড়িতে যে পেন্টিং করা থাকে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের। তেলেঙ্গানা, তেলেঙ্গানায় চেরিয়াল স্ক্রোল পেন্টিং, তার সঙ্গে আমাদের কলমকারি পেন্টিং, এটা তেলেঙ্গানাতেও দেখতে পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা পাশাপাশি রাজ্য, দুটো জায়গাতেই কলমকারি পেন্টিং দেখতে পাওয়া যায়। ওড়িশা পটচিত্র পেন্টিং, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটচিত্র, মানে এখানে পাটের জিনিসপত্র দিয়ে এখানে ছবি আঁকা হয়েছে, মানে একটা কাপড়ের ওপরে ড্রয়িং ডিজাইন করা হয়েছে পাট দিয়ে। আর তার সঙ্গে সোরা, সোরা আমাদের ওড়িশার একটা উপজাতি পেন্টিং, উপজাতিরা এরকম ছবি এঁকে থাকে। আচ্ছা, এরপরে মহারাষ্ট্রের ওয়ারলি পেন্টিং, যে ছবিটা দেখতে পাচ্ছ প্রথমে এটা হচ্ছে মহারাষ্ট্রের ওয়ারলি পেন্টিং। কেরালার কালা মেজুথু, এই পেন্টিং কেরালায় দেখতে পাওয়া যায়। ঝাড়খণ্ডের পেন্টিং হচ্ছে পাইটকার পেন্টিং, তার সঙ্গে জাদোপাতিয়া পেন্টিং, এইগুলো হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায়। কর্ণাটকের পেন্টিং হচ্ছে চিত্তোর পেন্টিং। হিমাচল প্রদেশের পেন্টিং হচ্ছে আমাদের কাংড়া পেন্টিং, এই কাংড়া পেন্টিংয়ের ছবি এটা দিয়েছি আমি এখানে। কাংড়া, কাংড়া হচ্ছে হিমাচল প্রদেশের একটা জেলা, কাংড়া ভ্যালি আছে, সেই কাংড়া ভ্যালি, সেই কাংড়া পেন্টিং হিমাচল প্রদেশ। হরিয়ানার ভিটি চিত্র, যেটাকে ফ্রেস্কো পেন্টিং বলা হয়, এই পেন্টিংগুলো বিভিন্ন রাজ্যের আঞ্চলিক পেন্টিং। এই পেন্টিং নিয়ে এসএসসির পরীক্ষায় খুবই ডিটেলসে কোশ্চেন আছে, সিজিএল সিএইচএসএল এর মতো পরীক্ষায়। এগুলোকে নিয়ে আমরা তোমাকে ক্লাসে আরও বিস্তর আলোচনা করব, এবং এই যে পেন্টিংগুলোর বৈশিষ্ট্য, এগুলোকে নিয়েও পরীক্ষায় কোশ্চেন আছে যে এই পেন্টিংয়ে কী জিনিস ব্যবহার করা হয়, এটা কিসের ওপরে করা হয়, এগুলোকে নিয়েও আমরা কিন্তু ক্লাসে আলোচনা করব। আপাতত এই নোটটাকে তোমরা রেডি করো, বারবার পড়ো, একবার দুবার পাঁচবার পড়ো, আশা করব তোমরা কিছু আশানুরূপ ফল পাবে। এই ক্লাসটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।